করোনায় দেশে শুধু নিম্নবিত্ত নয়, সংকটে মধ্যবিত্তরাও। আয় কমেছে ৯৫% মানুষের। নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতেই হিমশিম অবস্থা। আগে আমার মনে করেন একটা ছোটখাটো শোরুম ছিল, সেটা এখন মনে করেন বাসায় আনছি। কাস্টমার দুই একজন করে আসলেও চলতো, কিন্তু সেটাও মাঝে মধ্যে পাই না। অনেক স্টাফ আমি এই মাসে অলরেডি 2 জনকে মানা করে দিয়েছি, কারণ আমরা নিজেরাই চলতে পারতেছি না। সংকট উত্তরণে নতুন পরিকল্পনার তাগিদ। সরকার সামাজিক সুরক্ষা খাতে যতখানি অ্যালোকেশন দেয়া হয়েছে সেইটার যথাযথ ব্যবহার হলে বেশ কিছু মানুষের কিন্তু কর্মসংস্থান যে হারিয়েছেন সেটা কিন্তু বেঁচে যাবে। সরকার এসএমই খাতের জন্য, ক্ষুদ্র খাতের জন্য নানা ধরনের সহায়তা প্যাকেজ দিয়েছে। সুতরাং এইভাবে আমরা মনে করি যে গোটা অর্থনীতি পুনরুজ্জীবিত হলে তারা উপকৃত হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বে করোনা আক্রান্ত ছাড়ালো ১ কোটি, প্রাণহানি ৫ লাখের বেশি। যুক্তরাষ্ট্রে তরুণদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ, আবারও আরোপ করা হচ্ছে বিধিনিষেধ। নিয়মনীতির তোয়াক্কা না করে চট্টগ্রামে চলছে বেসরকারি হাসপাতাল। করোনা রোগী নিতে অনীহা, ভর্তি নিলেও বিল কয়েক গুণ বেশি নেয়ার অভিযোগ। জেকেজির তিতুমির কলেজের কোভিড পরীক্ষার বুথে চলত অসামাজিক কার্যক্রম, বাধা দিলেই হামলা। গ্রেফতার আরিফুলের রিমান্ড ভাঙচুর, অসদাচরণের অভিযোগ। এবং কোরবানির জন্য লালন করা ৩ লাখ গরু নিয়ে দুশ্চিন্তায় নাটোরের খামারিরা। করোনা সংকটে কেনার আগ্রহ নেই ব্যবসায়ীদের, লোকসানের শঙ্কা। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১ কোটি। প্রাণঘাতী ভাইরাসে মারা গেছেন ৫ লাখেরও বেশি মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, তারপরেই ব্রাজিলের অবস্থান। মৃতদের বেশিরভাগের বয়স ৫০-এর ঊর্ধ্বে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গেল ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। প্রায় ৬ মাসে বিশ্বব্যাপী আক্রান্ত ছাড়িয়েছে ১ কোটি। জানুয়ারিতে আক্রান্ত হয় ১১,৯৫০ জন। ফেব্রুয়ারিতে এই সংখ্যা দাঁড়ায় ৮৬,৬০৬ জনে। মার্চে আক্রান্ত পৌঁছায় ৮,৬৪,৭৪৫ জনে। এপ্রিলে শনাক্তের সংখ্যা ছাড়ায় ৩২,৭০,০০০। মে মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬২,৫৮,১৫৮ জনে। ২৬শে জুন এই সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি। সবচেয়ে বেশি আক্রান্ত চলতি মাসে ৩৭ লাখের বেশি। এ সময়ে করোনায় মারা গেছে প্রায় ৫ লাখ মানুষ। ১৭ জানুয়ারি প্রথম ব্যক্তির মৃত্যু হয়। ওই মাসে মৃত্যু হয় ২৫৯ জনের। ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়ায় ২,৯৭৭ জনে। মার্চে মৃত্যু সংখ্যা পৌঁছায় ৪৪,৭৪৫-এ। এপ্রিল পর্যন্ত মোট মৃত্যু ২,৩৫,০০৬ জন। মে মাসে মৃত্যু ছাড়িয়ে যায় ৩,৭৭,০০০। ২৬শে জুন পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ৫ লাখ। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। আক্রান্ত প্রায় ২৬ লাখ, মারা গেছে ১,২৮,০০০। পরেই আছে ব্রাজিল, আক্রান্ত ১২,৮৪,০০০-এর বেশি, মৃত্যু ছাড়িয়েছে ৫৬,০০০। এরপরেই আক্রান্তের দিক থেকে রাশিয়া, ভারত, যুক্তরাজ্য, স্পেনের অবস্থান। পরিসংখ্যান বলছে আক্রান্ত ও মৃতের দিক থেকে শুরুতেই আছে নর্থ আমেরিকা। শনাক্ত ৩০,১১,০০০-এর বেশি, মারা গেছে ১,৬৫,৩০০-এর বেশি। পরেই আছে ইউরোপ। আক্রান্ত শনাক্ত ২৪ লাখের বেশি, মৃত্যু ছাড়িয়েছে ১,৯০,০০০। সাউথ আমেরিকায় আক্রান্ত ছাড়িয়েছে ২০,৫৮,০০০, মারা গেছে প্রায় ৮০,০০০। তারপরেই এশিয়ায় আক্রান্ত ২১,৬৪,০০০, মারা গেছে প্রায় ৫৪,০০০। আফ্রিকায় আক্রান্ত ৩,৬৬,০০০, মারা গেছে ৯,৫০০। মৃতদের অধিকাংশের বয়স ৫০ বছরের ঊর্ধ্বে। ফাইয়াজ আহমেদ, সময় সংবাদ। করোনায় দেশের ৯৫% মানুষের আয় কমেছে। এতে নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতেই হিমশিম খেতে হচ্ছে বেশিরভাগ মানুষকে। এ অবস্থায় শুধু নিম্নবিত্ত নয়, সবার জন্য নতুন করে পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। পরিস্থিতির উত্তরণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান পরিকল্পনা মন্ত্রীর। রিপোর্ট মৌসুমী ইসলামের। আগে আমার মনে করেন একটা ছোটখাটো শোরুম ছিল, সেটা এখন মনে করেন বাসায় আনছে। সবসময় বিক্রি টিক্রি ভালোই হতো, মোটামুটি মাসাল্লাহ আমার চলতে পারতাম। এখন তো আমি চলতে পারতাছি না। করোনা দুর্যোগে ব্যবসা গুটিয়ে আনার গল্পই বলছিলেন রাজধানীর কাঁঠাল বাগানের এই বাসিন্দা। জীবিকা বাঁচানোই এখন দায় হয়ে উঠেছে তার জন্য।
একই অবস্থা রাজধানীর শপিং মলগুলোরও। একটি শপিং মলে গিয়ে 1.5 ঘন্টায় চোখে পড়ে মাত্র 3 জন ক্রেতা। কাস্টমার 2-1 করে আসলেও চলতো, কিন্তু সেটাও মাঝে মধ্যে পাই না। অনেক স্টাফ আমি এই মাসে অলরেডি 2 জনকে মানা করে দিয়েছি, কারণ আমরা নিজেরাই চলতে পারতেছি না। এই অবস্থায় শুধু সরকারি চাকরিজীবী ছাড়া সব শ্রেণীর মানুষকেই জীবনযাপনের ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। আয় বেড়ে নেয়, ব্যয় বাড়ছে। চাল ডাল সব জিনিসের দাম বাড়তি, অফিস করি যাতায়াত খরচ বেশি। ব্যাপারটাও এরকম যে অনেক কিছু কাটছাট করতে হচ্ছে। সম্প্রতি ব্র্যাকের এক গবেষণায় দেখা যায় কোভিড-19-এর প্রভাবে দেশে প্রায় 100% মানুষের আয় কমেছে। এদিকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা BIDS এর তথ্য বলছে, করোনায় 5,000-এর কম আয়ের মানুষের 75% পর্যন্ত আয় কমেছে। 5 থেকে 15,000 আয়ের মানুষের 50% আর 15 থেকে 30,000 আয়কারীদের উপার্জন কমেছে 25% পর্যন্ত। তবে পণ্যের দাম বেড়েছে 10% পর্যন্ত। এই অবস্থায় বিশ্লেষকদের পরামর্শ, এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগুতে হবে সরকারকে। ইতোমধ্যে অনেকেই তাদের চাকরি হারিয়েছেন, ব্যবসার সংস্থান হারিয়েছেন। ছোটখাটো উদ্যোক্তা যারা ছিলেন তারা তাদের জিনিস বিক্রি করতে পারছেন না, ফলে তাদের আয় কমে গেছে। সরকার সামাজিক সুরক্ষা খাতে যতখানি অ্যালোকেশন দেয়া হয়েছে সেইটার যথাযথ ব্যবহার হলে বেশ কিছু মানুষের কিন্তু কর্মসংস্থান যে হারিয়েছেন সেটা কিন্তু বেঁচে যাবে। পরিকল্পনা মন্ত্রী জানালেন, সীমাবদ্ধতা সত্ত্বেও এই সংকটে সব আয়ের মানুষের জন্য কাজ করছেন তারা। এত সম্পদ আমাদের সরকারেরও তো নেই যে দীর্ঘকাল আমরা পারবো এটা। সরকার SME খাতের জন্য, ক্ষুদ্র খাতের জন্য নানা ধরনের সহায়তা প্যাকেজ দিয়েছে। সুতরাং এইভাবে আমরা মনে করি যে গোটা অর্থনীতি পুনর্জীবিত হলে তারা উপকৃত হবে এবং তারা তাদের কাজে ফিরে আসবে। করোনা ভাইরাসের কারণে এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে কত সময় লাগবে তা জানা নেই কারোরই। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থায় সরকারের নেয়া নানা উদ্যোগে সুশাসন নিশ্চিত না হলে ভয়াবহ ঝুঁকিতে পড়বে দেশের করোনা পরবর্তী অর্থনীতি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে বেসরকারি হাসপাতালের কার্যক্রম। করোনা রোগী ভর্তির ক্ষেত্রেও রয়েছে অনীহা। আবার কোনো রোগী ভর্তি করা হলেও বিল নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি। বাড়তি বিল নেওয়ার ক্ষেত্রে অজুহাতের শেষ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। নূরজামাল আতিকের ক্যামেরায় আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ক্রমশ অবনতি ঘটছে করোনা পরিস্থিতির, সে সাথে চিকিৎসা সেবারও। আনিস মিয়া, বয়স 58 বছর। কয়েকদিন ধরে জ্বরের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে, কিন্তু শেষ পর্যন্ত তার আর বাড়ি ফেরা হয়নি। পিতাকে হারিয়ে যখন শোকে দিশেহারা, তখন হাসপাতাল কর্তৃপক্ষ ধরিয়ে দেয় একটি বড় আকারের বিলের ফর্দ। শুধুমাত্র ঘুমের ওষুধ আর স্যালাইনের মাধ্যমে 93,994,000 টাকা বিল করেছেন। এটা অনেক বেশি অস্বাভাবিক। কোনো নিয়ম নীতি ছাড়াই চলছে নগরের বেসরকারি হাসপাতালগুলো। কোনো রোগী বেসরকারি হাসপাতালে ভর্তির সুযোগ পেলেও চিকিৎসার নামে গলার কাটা বিলের বোঝায় জর্জরিত হচ্ছে রোগীরা। একটু শ্বাসকষ্ট ছিল, আমি ভয়ে এক্স হসপিটালের 30 তারিখ ভর্তি হয়েছি, 6 তারিখ রিলিজ করে দিয়েছি। 1,15,000 টাকা দিতে আমার অনেক সমস্যা হয়েছে। অবশ্য বাড়তি বিল নেওয়ার নানা অজুহাত হাসপাতাল কর্তৃপক্ষের। হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে 1 ঘন্টায় 70 লিটার করে দিতে হয়। 150 টাকা করে পার লিটার যদি নিই, সে যদি 14 দিন নেয় তার বিল তো অটোমেটিকলি বাড়বে। সরকারিভাবে বেসরকারি হাসপাতালগুলোতে ন্যায্য মূল্যে অক্সিজেন সরবরাহ ও বিলের পরিমাণ নির্ধারণ করে দেওয়া না হলে এই অবস্থা থেকে মুক্তি মিলবে না বলে মনে করেন নগরীর জনস্বাস্থ্য রক্ষা কমিটি। বেসরকারি হাসপাতালে আমাদের তো অজুহাত দেওয়ার কোনো নেই, শেষ নেই। তো অজুহাতগুলো বন্ধ করতে হবে এবং এটা নির্ধারণ করে না দিলে যা হচ্ছে তাই হবে। কোনো বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ নেই। তারা কিন্তু সরাসরি আমাদেরকে বলতে পারে, সিভিল সার্জনকে বলতে পারে, ডিসিকে বলতে পারে, আমাকে বলতে পারে, কেউ আসে না। আমাদের নলেজে কিন্তু এখনো নাই যে তারা বেশি নিচ্ছে। বললে আমরা ব্যবস্থা নিব। চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল রয়েছে 28টি। যেভাবে বাড়ছে সেভাবে হাতে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। এমন অসহনীয় অবস্থা থেকে চট্টগ্রামবাসীর কখন পরিত্রাণ মিলবে ও কর্তৃপক্ষের ঘুম ভাঙবে, সেটি এখন বড় প্রশ্ন। চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। বাংলাদেশে করোনার পরীক্ষা সংকট মেটাতে বিকল্প হতে পারে অ্যান্টিজেন টেস্ট। এর মাধ্যমে PCR টেস্টের কাছাকাছি 84% সঠিক ফল মিলবে মাত্র 40 মিনিটে। এরই মধ্যেই কিট ব্যবহার শুরু করেছে ভারত। সাফল্য পেয়ে তাদের পরামর্শ এই অঞ্চলে ব্যবহারের জন্য। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিষয়টি নিয়ে ভাবছেন তারা। রিপোর্ট রাশেদ লিমনের।
টেস্ট টেস্ট আর টেস্ট। করোনা মোকাবিলায় এই তত্ত্বে শুরু থেকেই পিছিয়ে বাংলাদেশ। 18 কোটির এই দেশে যখন সর্বত্রই ছড়িয়ে পড়েছে কোভিড-19, তখন 3.5 মাস পরে এসে গড় টেস্ট প্রতিদিন 16,000। এমন বাস্তবতায় পাশের দেশ ভারত এগিয়েছে অ্যান্টিজেন টেস্টের দিকে। দ্রুত রোগী শনাক্তে এই কিট কার্যকর বলছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান। It is very specific. If the test is positive, it is positive. It does not cause false positive. Antigen test now is available in India. It is done by the government. 15,000 tests are done in Delhi every day. But the test is very quick. Therefore, in situations where it's a question of that you want a report within 1 hour, this test becomes very handy. গবেষণা বলছে এই টেস্ট 84% কার্যকরী। পজিটিভ ফলাফলের শতভাগই পজিটিভ আর নেগেটিভের 16% নিয়ে যে সন্দেহ তা দূর করতে ব্যবহার করা যেতে পারে পিসিআর। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয়ে ফলাফল মিলবে মাত্র 35 থেকে 40 মিনিটে। আক্রান্তের প্রথম দিনেই মিলে ফল। তো বাংলাদেশ মেডিকেল মাইক্রোবায়োলজি সোসাইটি এবং ল্যাবরেটরির যে পরামর্শক কমিটি আছে করোনার জন্য, তারা কিন্তু এই অ্যান্টিজেন টেস্ট শুরু করার জন্য ইতিমধ্যেই বলেছেন অফিসিয়ালি। তো আমি মনে করি এটা দ্রুতই চালু করা উচিত। লক্ষ লক্ষ পিচিআর করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়, এই জন্য আমাকে অবশ্যই বিকল্প নিতে হবে। বাংলাদেশের জন্য এটা অত্যন্ত দরকারি পলিসি, কারণ আমি পিচিআর কখনোই দিতে পারবো না। স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্টরা বলছেন টেস্ট বাড়াতে এই কিট নিয়ে ভাবছেন তারা। অ্যান্টিজেন হতে পারে সেটা নিয়ে আমাদের ল্যাবরেটরি সায়েন্টিস্টরা আলাপ আলোচনা করছেন, সে বিষয়ে হয়তো একটা সিদ্ধান্ত আসবে। তারপরে গণস্বাস্থ্য অ্যান্টিজেন টেস্ট কিট তারা পরীক্ষার জন্য দিবে বঙ্গবন্ধু মেডিকেলে। পিসিআর টেস্টের চেয়ে খরচও তুলনামূলক কম হবে এই অ্যান্টিজেন টেস্টে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বিভিন্ন জেলার 94 জন জনপ্রতিনিধির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করে সুবিধা আত্মসাতের অভিযোগ রয়েছে এই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। এদের মধ্যে 30 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 64 জন ইউপি সদস্য রয়েছেন। এই জনপ্রতিনিধিদের ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করেছে। দুদকের অভিযোগ ব্যবস্থাপনা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালকের নেতৃত্বাধীন যাচাই বাছাই কমিটির সুপারিশে এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা পরীক্ষা জালিয়াতির মামলায় গ্রেফতার আরিফুলের বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর তিতুমির কলেজে স্থাপিত কোভিড বুথে চলত নানা অসামাজিক কাজ। ঘটেছে কলেজের কর্মচারীদের উপর চড়াও হওয়ার ঘটনাও। রিমান্ডে পুলিশের সঙ্গে অসদাচরণ করেন তিনি। রিপোর্ট তোহা খান তামিমের। এভাবেই পুলিশের সঙ্গে সংঘাতে জড়ান কোভিড পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের প্রধান আরিফুলের অনুসারীরা। তেজগাঁও থানায় জোর করে প্রবেশের চেষ্টাও করেন তারা। এদিকে রিমান্ডে থাকা অবস্থায় মাদক দাবি, ভাঙচুর সহ নানা অভিযোগ উঠেছে আরিফুলের বিরুদ্ধে। হাজতখানায় তার সাথে যেই থাকে তারই মারপিট করে। একা থাকার পরও সে আমাদের সিসিটিভি, তারপরে আমাদের ফ্যান, টেবিল ফ্যান সব সে ভেঙে ফেলছে। সব কিছু মিলিয়ে আমরা তদন্ত করছি এবং আরও কয়েকটা মামলা আমাদের কাছে আসছে, এটাও আমরা তো রিমান্ড চাইব। অন্যদিকে অর্থ জালিয়াতির দায়ে আরিফুলকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার স্ত্রী। গুলশান থানায় সাধারণ ডায়েরিও করেন তিনি। গুলশান থানা এবং শেরেবাংলানগর থানা দুখানেই যেটি করা আছে ওখানে খোঁজ নেন। আমি এই প্রসঙ্গে আর কিছু বলতে চাচ্ছি। কিছু স্বাস্থ্যকর্মীর প্রতি এরকম এবং মেয়েদের শ্লীলতাহানি বা এরকম কিছু অন্যায় ধরে, তখন আমি এটা সহ্য করতে পারিনি। আমাকে খবর দিয়েছে, আমি গিয়েছি, তো সবকিছু বিবেচনা করেই চলে এসেছে। করোনাকালে সময় যখন মানবিকতার নিদর্শন রাখছে, ঠিক তখন জেকেজি নামের প্রতিষ্ঠানটি করোনার টেস্টিং বুথ বসিয়ে দিনের পর দিন সাধারণ মানুষের সাথে করেছে প্রতারণা। কলেজের ছাত্রছাত্রী এবং কর্মচারীদের অভিযোগ, এখানে করোনার টেস্ট তো হয়নি, বরং দিনের পর দিন করেছেন অসামাজিক কার্যকলাপ। তিতুমির কলেজের কর্মচারী শাহাবুদ্দিন বলছিলেন তার উপর হামলার কথা। অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে আঘাত সইতে হয় অন্য কর্মচারী ও শিক্ষার্থীদেরও। আরিফুল আর আগে তেমন একটা কিছু হয়েছিল না। আরিফুল আর পরে এই এমডি নিজে সিও আমি দৌড় দিয়েছি, দৌড় দেওয়ার আমার কোপটা পড়ছে। বেড়া দিছে, বুথ বানাইছে 1, 2, 3, 4, মানে মানুষের নমুনা নেওয়ার জন্য কিচ্ছু করে না। আমাদের ক্যাম্পাসটা তারা ওই বাইজিখানার মতো ইউজ করছে। এখানে নাচ গান এবং তাদের জৈবিক শারীরিক চাহিদার জন্য যা কিছু করা দরকার এখানে তাই করছে। প্রতারণার 2 মামলায় 10 দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করে আরিফুল চৌধুরীকে জেল হাজতে পাঠান।
তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকটের মধ্যেও বোরো আমনের আবাদের মধ্যবর্তী সময়টাতে আউশ চাষ করে এবার বিপ্লব ঘটিয়েছে রংপুর অঞ্চলের কৃষকরা। আউশের লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি 4,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে। এতে 12,500 মেট্রিক টন চাল বেশি উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। শাকিল মাহমুদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রতন সরকার। গত কয়েক বছরে রংপুর কৃষি অঞ্চলের 5টি জেলায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে আউশের আবাদ। আবাদের লক্ষ্যমাত্রা এবার 59,500 হেক্টর নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 63,500 হেক্টরে। আশা করা হচ্ছে উৎপাদন হবে 1,95,000 মেট্রিক টন চাল। এবছর বোরো মৌসুমে ধানের ভালো দাম পাওয়ায় আউশের বাড়তি আবাদ করেছেন কৃষকেরা। বোরো এবং আমনের মাঝে যে আমরা আবাদটা করি, এটা হচ্ছে আমাদের বোনাস আবাদ। এটাতে পানি কম লাগে। আউশ ধান এবার তো বাম্পার ফলন, এবার ফসলে উদ্বৃত্তিও বেশি, খরচও কম। আউশ ধানটা খুব কম দামে বিক্রি হয়, কিন্তু এবার ধানটা ভালো থাকার কারণে আমরা কৃষকরা খুব উপকৃত হয়েছি। আঞ্চলিক কৃষি কর্মকর্তার দাবি, কয়েক বছরে আউশের আবাদ 1 লাখ হেক্টরে পৌঁছবে। পরিবেশ বান্ধব ধান চাষ, যেখানে আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা আপলিফ্ট করা লাগছে না। বড়োর কিন্তু প্রোডাকশন কস্ট হাই, কিন্তু আপনার আউশের উৎপাদন খরচ বড়োর চেয়ে অনেক কম। তবে কৃষক আন্দোলনের নেতা বলছেন, মজুতদারি সিন্ডিকেট ভেঙে সরকার নিজস্ব প্রভাব বলয় গড়ে তুলতে না পারলে এই সাফল্য কৃষকের উপকারে আসবে না। যদি সরকার খাদ্য সংরক্ষণের জন্য নিজস্ব উদ্যোগে বাবার স্টক গড়ে তোলার জন্য পেডিসাইলো গড়ে না তোলে, কৃষি যন্ত্রপাতিগুলো সমবায়ের মাধ্যমে কৃষককে না দেয়, তাহলে এর সুফলটা প্রকৃত কৃষক পাবে না। যারা উৎপাদক শ্রেণী, এখানেও কিন্তু আয় বৈষম্য দেখা দেবে। আউশের সংযুক্তিতে ধানের 2 ফসলি জমিগুলো 3 ফসলিতে উন্নীত হওয়ায় বদলে যাচ্ছে এই অঞ্চলের ফসল বিন্যাস। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। করোনার কারণে কোরবানির জন্য লালন করা 3 লাখ গবাদি পশু নিয়ে বেশ দুশ্চিন্তায় নাটোরের প্রায় 9,000 খামারি। প্রতি বছর রোজার ঈদের পরপরই রাজধানী সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গবাদি পশু কিনলেও এবার এখনো পর্যন্ত কেউ যোগাযোগই করেনি। এতে লোকসান আতঙ্কে খামারিরা। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। জাত ভেদে প্রতিটি গরু লালন পালন করতে খরচ হয় 2.5 লাখ টাকা পর্যন্ত, আর বিক্রি হয় সর্বোচ্চ 4 লাখ টাকায়। এছাড়া মহিষে 1.5 লাখ টাকা খরচ হলেও বিক্রি হয় 2 থেকে 2.5 লাখ টাকায়। তবে এবার চিত্রটা সম্পূর্ণ উল্টো। কোরবানির ঈদ এগিয়ে এলেও করোনার কারণে রাজধানী সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গরু ও মহিষ কেনা শুরু করেনি। ফলে শুধু কাঙ্ক্ষিত দাম নয়, লোকসানের শঙ্কা খামারিদের। 2 কোটি টাকা আমার এখানে ইনভেস্ট, খুবই চিন্তিতভাবে আছি। অনেক টাকা কিভাবে দিব, আর গরু বিক্রি না করলে গরু কি দিয়ে আমি খরচ করে খাওয়াবো। গরু ও মহিষের খামারিদের মতো একই অবস্থা প্রায় 4,000 ছাগল ও ভেড়ার খামারিদের। হাটে তুললেও ছাগলের 3 ভাগের 1 ভাগ দাম বলছেন ব্যবসায়ীরা। 14-15 হাজার টাকা ছাগলের দাম 4-5 হাজার টাকা করে দিচ্ছে। কুরবানির সময় সঠিক মূল্যে যদি বিক্রি না করতে পারে, তাহলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তবে কোরবানির পশু বাজারজাতের জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করে খামারিদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের সাথে আলাপ করেছি, তারা যেন এই সমস্ত পশুর গাড়িগুলোকে সহজেই অন্য জেলায় গমনের সুযোগ দিতে পারে। আর জেলার বাইরে গবাদি পশু পাঠানোতে সহায়তার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। আমরা তাদের নিশ্চয়তা দিয়েছি, ঈদকে সামনে রেখে এই গবাদি পশু তারা যেন নির্বিঘ্নে নিতে পারে, তার জন্য আমাদের ব্যবস্থা থাকবে। কোরবানির জন্য এবার 79,000 গরু, 12,000 মহিষ, 1,69,000 ছাগল ও 34,500 ভেড়া পালন করা হয়েছে। প্রাণী সম্পদ বিভাগ জানায়, যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা। সময় সংবাদ, নাটোর। অর্থ মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে সহায়তার অভিযোগে কুয়েতের 2 এমপিকে আটক করা হয়েছে। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে গালফ নিউজ। আটক হওয়া ওই 2 কুয়েতি এমপি পাপুলের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। এরই মধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে কুয়েতের গোয়েন্দা বিভাগ, তবে এখনও তাদের নাম প্রকাশ করা হয়নি। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানব পাচার প্রতিবেদনে কুয়েতি কর্মকর্তাদের বাংলাদেশের সংসদ সদস্যের ঘুষ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বে করোনা আক্রান্ত ছাড়ালো 1 কোটি, প্রাণহারি 5 লাখের বেশি। যুক্তরাষ্ট্রে তরুণদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ, আবারও আরোপ করা হচ্ছে বিধিনিষেধ। করোনায় দেশে শুধু নিম্নবিত্ত নয়, সংকটে মধ্যবিত্তরাও। আয় কমেছে 95% মানুষের। নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতেই হিমশিম অবস্থা, নতুন পরিকল্পনার তাগিদ।
নিয়মনীতির তোয়াক্কা না করে চট্টগ্রামে চলছে বেসরকারি হাসপাতাল। করোনা রোগী ভর্তি নিতে অনীহা, ভর্তি নিলেও বিল কয়েক গুণ বেশি নেওয়ার অভিযোগ। এবং কোরবানির জন্য লালন করা ৩ লাখ গরু নিয়ে দুশ্চিন্তায় নাটোরের খামারিরা। করোনা সংকটে গরু কিনতে আগ্রহ নেই ব্যবসায়ীদের, তাই লোকসানের শঙ্কা। এই ছিল সকালের সময়ে। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।